আমি সুদর্শনপুর দায়িকা প্রসাদ উচ্চ বিদ্যাচাপের শিক্ষিকা শাপলা সরকার। আমরা জানি বর্তমানে আমাদের বিশ্বে করোনা সংক্রমণের জন্য যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার জন্য সরকার আমাদের ঘরে থাকার জন্য পরামর্শ দিয়েছে। স্কুল, কলেজ, অফিস, সব দোকানপাট সব কিছুই বন্ধ। আমাদের সাধারণ জনজীবন যাতে অব্যাহত থাকে, বিশেষ করে পড়াশোনা যাতে অব্যাহত থাকে, সেই জন্য অনলাইন ক্লাসরুমের ব্যবস্থা হয়েছে। তাই আজ আমি নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভের ভৌতবিজ্ঞান বিষয়ে 3 নম্বর অধ্যায় পদার্থ, গঠন ও ধর্ম সম্পর্কে কিছু আলোচনা করব। পদার্থ, গঠন এবং ধর্ম এই অধ্যায়ে আমরা দেখতে পাই যে সমস্ত বিষয়গুলো আলোচ্য বিষয় আছে সেগুলো হলো প্রবাহী, তরলের মধ্যে চাপ, ঘাত, তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ নির্ণয়, ব্যারোমিটার, সাইফন, আর্কিমিডিসের নীতি, পৃষ্ঠটান, সান্দ্রতা, বার্নৌলির নীতি, স্থিতিস্থাপকতা, এইসব বিষয়ে আলোচনা রয়েছে। আমি তার কিছু অংশ আলোচনা করছি। পদার্থ সম্পর্কে আমরা আগে অনেকটাই জেনেছি। পদার্থ সাধারণত 3 প্রকার: কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। বাইরে থেকে বল প্রযুক্ত করলে কঠিন পদার্থ সেই বল প্রতিরোধ করতে পারে, কিন্তু যে সমস্ত পদার্থ বাইরে থেকে বল প্রয়োগ করলে সেই বলকে প্রতিরোধ করতে পারে না, তাদের বলে প্রবাহী। সাধারণত তরল এবং গ্যাসীয় পদার্থকে প্রবাহী বলে। এই প্রবাহী চাপ আছে। তাহলে চাপ কাকে বলে? আমরা চাপ কাকে বলে বলবো। তাহলে আমরা কি জানলাম? প্রবাহী জানলাম। তাহলে চাপ এবার জানবো হচ্ছে চাপ। চাপ কাকে বলে? কোনো তলের ওপর কোনো বিন্দু যদি কল্পনা করি, তার চারিদিকে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকেই আমরা বলবো চাপ। তাহলে সেটা তরল হলে তরল, গ্যাসীয় হলে গ্যাস। তাহলে চাপের ডেফিনিশনে আমরা যেটা বললাম, কি বললাম? কোনো বিন্দু চারিদিকে অঙ্কিত একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা বলছি কি? চাপ। তাহলে আমরা পড়ার সময় সাধারণত সংজ্ঞা জানলেই তার একটা গাণিতিক রূপ নিয়ে আসা হয়। তাহলে গাণিতিক রূপটা কি হবে? আমরা যদি কোনো একটা বিন্দু কল্পনা করি, বললাম একটা তরল, তরলের মধ্যে একটা বিন্দু কল্পনা করলাম, এই বিন্দু চারিদিকে ক্ষেত্রফল হলো a, এর উপর লম্বভাবে যে বল প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে F। তাহলে আমরা কি লিখব? a ক্ষেত্রফলে প্রযুক্ত বল F, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল কত হবে? F/a। তাহলে একেই আমরা কি বলবো? চাপ বলবো। তাহলে F/a ইকুয়াল টু P। F অর্থাৎ ফোর্স, প্রযুক্ত বল, A অর্থাৎ এরিয়া, ক্ষেত্রফল, আর P প্রেসার, চাপ। তাহলে আমরা চাপের গাণিতিক রূপ জানতে পারলাম। গাণিতিক রূপ হলো, এরপরে গাণিতিক রূপ জানলেই আমাদের বিজ্ঞানে পড়তে গেলে আবার কি জানতে হবে? এই যে রাশিটি জানলাম চাপ, তার একক সম্পর্কে জানব। তো একক সম্পর্কে জানতে গেলে আমরা সাধারণত দুটো পদ্ধতিতে আমরা একক শিখি, CGS পদ্ধতি আর একটা হচ্ছে SI পদ্ধতি। আরেকটা আছে সেটা হচ্ছে FPS পদ্ধতি। তো FPS পদ্ধতি সাধারণত অত ব্যবহার হয় না। CGS পদ্ধতিতে চাপের একক কি? CGS পদ্ধতিতে চাপের একক, তোমরা আরেকটা কথা বলছি আমি, এখানে গাণিতিক রূপ দেখেও তোমরা কিন্তু এককগুলো নির্ণয় করতে পারো। কি রকম ভাবে? যেমন উপরে আছে কি? ফোর্স, বল। এবার বলের একক কি? CGS পদ্ধতিতে ডাইন। আর নিচে কি আছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একক CGS পদ্ধতি সেন্টিমিটার স্কয়ার। তাহলে CGS
পারি ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। ঠিক একই রকম ভাবে এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। তাহলে এসআই পদ্ধতিতে চাপের একক হবে নিউটন পার মিটার স্কয়ার। এপিএস পদ্ধতিতে বলের একক পাউন্ডার আর ক্ষেত্রফলের একক ফিট স্কয়ার। তাহলে পাউন্ডার পার ফিট স্কয়ার হলো। তাহলে আমরা একক সম্পর্কে জানতে পারলাম। এরপরেও আমাদের আরো জানতে হবে এই চাপের মাত্রা কি। আমাদের সিলেবাসে আছে, প্রথম চ্যাপ্টারে আমরা মাত্রা সম্পর্কে এর আগেও শিখেছি, তাই আমরা এই মাত্রাও বের করতে পারবো। তাহলে চাপের মাত্রা যদি নির্ণয় করতে চাই তাহলে মাত্রা কি হবে? চাপের মাত্রা হবে বলের মাত্রা। যদি ভেঙে ভেঙে যদি আমরা এটাকে নাও মনে রাখতে পারি তাহলে আমরা ভেঙে ভেঙে মনে রাখার চেষ্টা করব। তাহলে বলের মাত্রা আমরা জানি, বলের মাত্রা কি m l p⁻²। ক্ষেত্রফলের মাত্রা কি নিচে l স্কয়ার। তাহলে দেখো আমরা যদি এটাকে ভাঙি বা কাটাকাটি করি তাহলে আমরা দেখতে পাবো m l p⁻1 p⁻²। এটা হলো চাপের মাত্রা। কার মাত্রা? চাপের মাত্রা। m l⁻⁻1 p⁻², এটা হচ্ছে চাপের মাত্রা। তাহলে আমরা চাপের সংজ্ঞা, চাপের গাণিতিক রূপ, চাপের একক এবং চাপের মাত্রা সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো ঘাত। ঘাত কাকে বলে? ঘাত হচ্ছে একটি বল। তার মানে এখানে আমরা যখন চাপের সংজ্ঞা দিলাম তখন আমরা কথাটা বললাম একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলছে। কিন্তু আমরা যখন বলবো সমগ্র তলের উপর প্রযুক্ত বল, লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা বলবো হচ্ছে ঘাত। তার মানে তখন আর একক ক্ষেত্রফল হবে না, তখন সমগ্র তলটাকে আমরা কোনো একটা বিন্দু ধরে তার চারিদিকে সমগ্র তলের উপরে যে লম্বভাবে বলটা প্রযুক্ত হচ্ছে তাকে আমরা বলবো ঘাত। অর্থাৎ বলটাকে আমরা কি বলছি? ঘাত বলছি। তাহলে এটা আরো আমাদের সোজা হয়ে গেল যে ঘাতের গাণিতিক রূপ যদি আমরা জানতে চাই, প্রথমে আমরা যখন জেনেছিলাম চাপ সমান সমান কি বলেছিলাম? বল বাই ক্ষেত্রফল। তাহলে এই বলটাকে যখন আমরা কি বলছি? ঘাত বলছি। তাহলে বল সমান হবে p × a। তার মানে চাপ ইনটু ক্ষেত্রফল, এটাকেই আমরা কি বলতে পারি? ঘাত। এটাকে আমরা ঘাত বলি। তাহলে ঘাত সমান সমান চাপের সঙ্গে ক্ষেত্রফল গুণ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি ঘাত। তাহলে ঘাতের গাণিতিক রূপ আমরা এভাবে লিখতে পারি। এবং যদি একক সম্পর্কে জানতে চাই ঘাতের এককগুলো কি কি হবে, তাহলে সেই একই রকম ভাবে সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতি, এপিএস পদ্ধতিতে একই রকম ভাবে আমরা ঘাতের এককগুলো করতে পারবো। কিভাবে করতে পারবো? কারণ বলের এককগুলো আমরা জানি। সেরকম ভাবে কি বলবো? সিজিএস পদ্ধতিতে ঘাতের একক হলো ডাইন, এসআই পদ্ধতিতে ঘাতের একক নিউটন, আর এপিএস পদ্ধতিতে ঘাতের একক পাউন্ডার। তাহলে এটাকে আমরা কি বলছি? ঘাত বলছি। তাহলে এরপরে আমরা চলে যাই তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ নির্ণয়। তরলের ভেতরে কোনো বিন্দুতে চাপ কিভাবে নির্ণয় করব? তরলের ভেতরে কোনো বিন্দুতে চাপ নির্ণয় করতে গেলে আমরা ধরে নিলাম একটি পাত্রে তরল আছে। উপরিতল থেকে ডি গভীরতায় একটি বিন্দু এবং এই বিন্দুর চারিদিকে ক্ষেত্রফল a। এই ক্ষেত্রফলের মধ্যে এই বিন্দুতে আমরা কি করব? চাপ নির্ণয় করব। তাহলে ডি গভীরতায় এই x বিন্দুতে আমরা কি করব? চাপ নির্ণয় করব। তাহলে এর ক্ষেত্রফল আমরা ধরে নিলাম কত? a। গভীরতা কত? d। আমরা প্রথমেই আমরা বলেছি কি চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। তো সবার প্রথমে আমি বলের মানটা বের করি। এখানে বল কত হবে? বল কত হবে? এই যে ডি গভীরতায় যতক্ষণ তরল আছে তার একটা নিজস্ব ওজন আছে, সেই ওজনের জন্য এই লম্বভাবে প্রযুক্ত বল ক্রিয়া করছে। তাহলে বল হবে বল সমান সমান আমরা কি জানি? ভর গুণন তরল। তাহলে এই তরলের ভর কত হবে? ভর প্রথমে তরলের আয়তন বের করি। আয়তন যদি বের করি তাহলে কি করব? ক্ষেত্রফল আর এই যে উচ্চতা আছে, ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব? আয়তন পেয়ে যাব।
ইন্টু ডি। এইবার আয়তন থেকে আমরা ভরে যদি যাই তাহলে আমরা কি দেখব, আয়তন থেকে ভরে আসলে আয়তন থেকে ভরে কিভাবে যাওয়া যাবে, ঘনত্ব দিয়ে গুণ করতে হবে। তাই ঘনত্ব আমরা ধরে নিলাম রো, ঘনত্ব হচ্ছে রো, তাহলে ভর পেয়ে গেলাম। তাহলে এবার বল কত হবে, বল সমান সমান a ইন্টু ডি ইন্টু রো ইন্টু জি, কারণ জি ভরের সাথে যদি জি গুণ করা যায় তাহলে সেটা কি হয়ে যায়, বল। তাহলে আমরা প্রযুক্ত বল পেয়ে গেলাম। তাহলে এইবার চাপ সমান সমান তাহলে কত হবে, অতএব চাপ সমান বল কত আছে, a ইন্টু ডি ইন্টু রো ইন্টু জি। তাহলে ডিভাইডেড বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা কত বলেছি a, তাহলে a কেটে গেল, থাকলো কি বি রো জি। সবথেকে ভালো হয় যে আমরা এই যে চাপ দেখো এখানে চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে। আচ্ছা ডিটাকে আমরা কি ধরেছি, ডি হচ্ছে উচ্চতা, রোটা হচ্ছে ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা উচ্চতা আমরা যদি এইচ ধরি, হাইট, সেটা আমাদের সবথেকে ভালো হবে। তাহলে আমরা সাধারণত এই এইচ হিসেবে আমরা এটাকে ধরছি। হলো, তাহলে এখানে অভিকর্ষজ ত্বরণ স্থির থাকে, আমরা সবাই জানি অভিকর্ষজ ত্বরণের মান স্থির, যদিও অভিকর্ষজ ত্বরণ অক্ষাংশের উপর পরিবর্তন হয় অক্ষাংশের সঙ্গে সঙ্গে, কিন্তু আমরা এক্ষেত্রে আমরা অভিকর্ষজ ত্বরণ হচ্ছে স্থির ধরে নেব। আর এইচ মানে গভীরতা, রো মানে হচ্ছে ঘনত্ব। তাহলে চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে, গভীরতার উপর এবং ঘনত্বের উপর। অর্থাৎ ঘনত্ব যদি স্থির থাকে তাহলে চাপ উচ্চতার সঙ্গে সমানুপাতিক, এবং উচ্চতা যদি স্থির থাকে চাপ ঘনত্বের সঙ্গে সমানুপাতিক। তাহলে এইভাবে আমরা চাপের রাশিমালা নির্ণয় করলাম, যে চাপটা সমান সমান উচ্চতা গুণন ঘনত্ব গুণন অভিকর্ষজ ত্বরণ। এবার তরলের যে চাপ, তবে এখানে এইচ গভীরতায় যদি আমরা বলি যে এইচ গভীরতায় মোট চাপ বললে কিন্তু একটা বায়ুমণ্ডলীয় চাপ থাকে, তখন বায়ুমণ্ডলীয় চাপ সাধারণত আমরা P0 ধরি। এই P0 এর সাথে এইচ রো জি যোগ করে তরলের উপর এইচ গভীরতায় চাপ নির্ণয় করা হয়। এইবার তরলের মধ্যে চাপের বৈশিষ্ট্যগুলো কি কি? তরলের মধ্যে চাপের বৈশিষ্ট্য হলো, তরলের কিছু কিছু যেমন চাপের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা বলে দিলাম যে চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে, উচ্চতার উপর এবং ঘনত্বের উপর, অভিকর্ষজ ত্বরণের উপর। অভিকর্ষজ ত্বরণ স্থির থাকলে চাপ উচ্চতার সঙ্গে সমানুপাতিক যখন ঘনত্ব স্থির, এবং ঘনত্বের সঙ্গে সমানুপাতিক যখন উচ্চতা স্থির। তরলের প্রকৃতি বা বৈশিষ্ট্য জানবো এবার। তরলের প্রকৃতি এবং বৈশিষ্ট্য বললে আমরা বলি তরল সবসময় উপর থেকে নিচে গড়িয়ে চলে। তরলের সমুচ্চশীলতা ধর্ম আছে, সমুচ্চশীলতা ধর্ম অর্থাৎ তরলকে যদি দুটো তিনটে পাত্রে পরপর, একটা পাত্রের সঙ্গে একটা পাত্রে ছিদ্র করে যদি পরপর দু তিনটে পাত্র রাখা হয়, তাহলে একটা পাত্রে জল ঢাললে তখন দেখা যাবে সেই তরল সেই ছিদ্র দিয়ে অন্য পাত্রগুলোতেও প্রবাহিত হচ্ছে। কতক্ষণ পর্যন্ত প্রবাহিত হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তাদের উচ্চতার লেভেল সমান হয়, সেই জন্য একে সমুচ্চশীলতা ধর্ম বলা হয়। তরলের মধ্যে যে কোনো বিন্দুতে তরল সবসময় সমান চাপ দেয়। তরল আবদ্ধ পাত্রে রাখলে সেই পাত্রের দেওয়ালে লম্বভাবে বল প্রযুক্ত করে। এগুলো হচ্ছে তরলের বৈশিষ্ট্য বা প্রকৃতি। এরপরে আমরা বায়ুর চাপ। বায়ুর চাপ আমাদের এই পৃথিবীর চারিদিকে যে গ্যাসীয় আবরণ থাকে তাকে আমরা বায়ুমণ্ডল বলে থাকি। বায়ুমণ্ডল এটা আমরা আগে ভূগোলে এবং বিজ্ঞানেও পড়েছি। বায়ুমণ্ডল হচ্ছে প্রায় আমাদের পৃথিবীর ওপরে 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, তবে 400-500 কিলোমিটার পর্যন্ত বায়ুচাপটা থাকে বেশি, সেই জন্য আমরা এটা নির্ণয় করতে পারি তার উপরে এতটাই হালকা যে সেই চাপটা খুব কম অনুভব হয়। যাই হোক, এবার এই বায়ুমণ্ডলের তো একটা নিজস্ব ওজন আছে। তো আমরা যদি কোনো তল কল্পনা করি, কোনো বিন্দু চারিদিকে সেই একই রকম ভাবে একক ক্ষেত্রফলের ওপর বায়ুমণ্ডল তার নিজস্ব ওজনের জন্য যে পরিমাণ লম্বভাবে চাপ দেয়, বল প্রয়োগ করে, লম্বভাবে বল প্রয়োগ করে, তাকে আমরা বলবো বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ বায়ুর চাপ। তাহলে বায়ুর চাপ কি বললাম, কোনো বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের ওপর বায়ুমণ্ডল
তাহলে বায়ুর চাপ সাধারণত আমরা জানি কিসের সাহায্যে পরিমাপ করা হয়, ব্যারোমিটারের সাহায্যে। তো তার আগে আমি বলি, বিজ্ঞানী টলিসিলি এই বায়ুর চাপ সংক্রান্ত একটি পরীক্ষা করেছিলেন। তিনি একটি কাঁচনল নিয়েছিলেন সমব্যাস সম্পন্ন। কাঁচনলটি 1 মিটার লম্বা, তার ভিতরে পারদ পূর্ণ করেছিলেন। পারদ পূর্ণ করে তাকে একটা পারদ পূর্ণ পাত্রের উপর করে রেখেছিলেন। এক মুখ খোলা ছিল, সেই এক মুখ যেদিকে খোলা অংশটা সে উপর করে রেখেছিলেন। তাতে উনি দেখেছিলেন যে সেই পারদ পাত্রের মধ্যে যে কাঁচনলটা উনি উপর করে রাখলেন, তখন দেখলেন পারদ 76 সেন্টিমিটার পারস্তম্ভ উঠে থাকছে, কিন্তু ওপরের অংশ ফাঁকা। এই ওপরের ফাঁকা অংশটাকে বলা হচ্ছে টলিসিলের শূন্যস্থান। যদিও সেটা শূন্য নেই, সেখানে কিছু পরিমাণ পারদ বাষ্প থাকে, কিন্তু এই বাষ্পের চাপ খুবই নগণ্য, সেজন্য বায়ুর চাপ নির্ণয় করতে খুব একটা অসুবিধা হয় না। এটা হচ্ছে টলিসিল। বায়ুর চাপ, টলিসিলের বিজ্ঞানীর নাম অনুযায়ী বায়ুর চাপ মাপার একক হিসেবে কিন্তু টর কথাটা ব্যবহার করা হয়। 1 টর মানে 1 মিলিমিটার পারস্তম্ভের যে চাপ, সেটাই হচ্ছে 1 টর। তাহলে এই বায়ুর চাপ মান আছে একটা 76 সেন্টিমিটার, এই পারস্তম্ভ তার একটা মান আছে, যেটাকে আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে থাকি। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলি? সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এখানে সমুদ্রপৃষ্ঠ সাধারণত তাকে প্রমাণ হিসেবে ধরা হয়, কারণ আমাদের যদি উচ্চতা বলা হয়, তাহলে আমরা বলবো 5 ফিট, 6 ফিট, 5.5 ফিট, এইভাবে বলবো। তাহলে সেটা কোথা থেকে বলবো? ভূমির ওপরে যে আমাদের পা আছে সেখান থেকে নির্ণয় করবো। আমরা যদি দোতলায় উঠে যাই, তাহলে তার নিচতলা থেকে আমাদের উচ্চতা নির্ণয় হবে না। আমরা যেখানে দাঁড়িয়ে থাকবো সেই মেঝেটাকে প্রমাণ হিসেবে আমাদের উচ্চতা নির্ণয় হবে কতটা। ঠিক একই রকম ভাবে এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ নির্ণয় করার জন্য সমুদ্রপৃষ্ঠটাকে প্রমাণ ধরা হয়। সমুদ্রপৃষ্ঠের লেভেল থেকে কতটা সেন্টিমিটার উচ্চতা আছে সেই হিসেব করে 76 সেন্টিমিটার ধরা হয়। তাহলে সমুদ্রপৃষ্ঠ অক্ষাংশটা কেন উল্লেখ করা হয়েছে? 45 ডিগ্রি অক্ষাংশ। আমি আগেই বললাম, যেহেতু অক্ষাংশের সঙ্গে সঙ্গে অভিকর্ষীয় ত্বরণের মান পরিবর্তিত হতে পারে, সেই জন্য অক্ষাংশের উল্লেখ করা হয়েছে 45 ডিগ্রি অক্ষাংশ। আর উষ্ণতার উল্লেখ করা হয় এই কারণে, কারণ উষ্ণতার সঙ্গে সঙ্গে ঘনত্বের পরিবর্তন হয়। সেই জন্য এই জিনিসগুলোকে আমাকে উল্লেখ করতে হবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সংজ্ঞা বলার সময়। এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান আমরা নির্ণয় করব। আমরা প্রথমেই চাপের রাশিমালা হিসেবে নির্ণয় করেছি P = h ρ g, অর্থাৎ উচ্চতা, ঘনত্ব, অভিকর্ষীয় ত্বরণ। তাহলে এই আমরা বললাম 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, তাহলে আমরা 76 সেন্টিমিটার বললাম। এটা আমরা সেন্টিমিটার কোন পদ্ধতিতে নির্ণয় করছি? সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে উচ্চতা 76 সেন্টিমিটার, ঘনত্ব কত? পারদের ঘনত্ব 13.596, জি সিজিএস পদ্ধতিতে মান কত? 980.6। আর সিজিএস পদ্ধতিতে চাপের একক আমরা আগে বলেছি ডায়ামিটার/সেন্টিমিটার স্কয়ার। তাই এটাকে মোটামুটি যদি আমরা হিসাব করি, তাহলে দেখবো 1.01325 × 10⁶ ডাইন/সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে চাপের মান। এসআই পদ্ধতিতে যদি দেখি, তাহলে এসআই পদ্ধতিতে চাপের মান হবে 101325 নিউটন। এটা সিজিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে মান। এইবার এই চাপের মানগুলো ক্যালকুলেশন করে বের করা যেতে পারে, আমরা মনে রাখতে পারি। সিজিএস এবং এসআই পদ্ধতিতে আমরা চাপের মানগুলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মানগুলো আমরা দেখলাম। এছাড়া চাপের একক হিসাবে বার, মিলিবার এই সমস্ত নির্ণয় করা হয়। এইবার ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপতে পারি আমরা। সাধারণত আমাদের যে ল্যাবরেটরিতে যে সমস্ত ব্যারোমিটার থাকে, সেটা ফর্টিনের ব্যারোমিটার থাকে। ফর্টিনের ব্যারোমিটারের সাহায্যে আমরা বায়ুর চাপ মাপতে পারি। এই ব্যারোমিটারে বা থার্মোমিটারে পারদ কেন ব্যবহার করা হয় এটা আমাদের জানতে হবে। পারদ খুব সহজলভ্য, পারদ খুব চকচকে উজ্জ্বল, সহজেই দেখা যায়। পারদের যেহেতু আমরা জানি তাপের সুপরিবাহী, সেই জন্য উষ্ণতা পুরো পারস্তম্ভ জুড়ে একই থাকে। উষ্ণতা এখানে
সুপরিবাহী হওয়ার জন্য। পারদের হিমাঙ্ক -39°C, তার জন্য শীতপ্রধান দেশেও পারদ চাপ আমরা যদি মাপি তাহলে কোনো অসুবিধা হয় না, কারণ সেটা হচ্ছে 0°C বা তার থেকেও নিচে চলে যায়। সেজন্য খুব সহজেই আমরা পারদের ব্যবহার করে বায়ুর চাপ মাপতে পারি। আর পারদ আরেকটা জিনিস, পারদ কিন্তু কাছে গায়ে লেগে থাকে না, সেই জন্য পারদ আমরা থার্মোমিটার বা ব্যারোমিটারে পারদ ব্যবহার করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে এই ব্যারোমিটার আমরা পরীক্ষাঘাটে আমরা ক্লাসেও এর আগে দেখেছি, আমরা ব্যারোমিটারের যে পার্ট, সেই পার্ট দেখে কিন্তু আবহাওয়ার পূর্বাভাস করতে পারি, এবং আবহাওয়াবিদরা এই পার্ট দেখে আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকেন। কিরকম ভাবে, হঠাৎ করে যদি এই সাথে পারস্পরিক যে চাপ সেটা যদি হঠাৎ করে নিচে নেমে আসে, তাহলে আমরা বুঝবো যে খুব তাড়াতাড়ি সেখানকার বায়ুর চাপ কমে গেছে এবং আশেপাশে বেশি বায়ুর চাপ তখন কিন্তু দ্রুত বেগে ছুটে আসছে, অর্থাৎ সেখানে ঝড়ের একটা আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। আর যদি ধীরে ধীরে কমতে থাকে তাহলে বুঝবো জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, বায়ুর চাপ ধীরে ধীরে কমছে, জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক একই রকম ভাবে যদি পারস্তম্ভ উপরে উঠতে থাকে ধীরে ধীরে, তাহলে বুঝবো ধীরে ধীরে জলীয় বাষ্প কমছে, বায়ুর চাপ বাড়ছে, অর্থাৎ আবহাওয়া ঠিক স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসছে। এইভাবে ব্যারোমিটারের পার্ট থেকে আবহাওয়ার পূর্বাভাস দিতে পারি। যা বায়ুর চাপের সাহায্যে আমরা বায়ুর চাপের এই পরিবর্তন কে কাজে লাগিয়ে একটি যন্ত্র আছে, সেটা হচ্ছে সাইফন, যার সাহায্যে আমরা কি করতে পারি, এই উঁচু কোনো জায়গা থেকে নিচু জায়গায় তরলকে স্থানান্তরিত করতে পারি। কোনো পাত্রের মধ্যে হয়তো তরল আছে, সেই পাত্রকে না নাড়িয়ে আমরা খুব সহজে এই সাইফন নীতির সাহায্যে আমরা কি করতে পারি, উঁচু জায়গা থেকে তরল স্থানান্তরিত করতে পারি। এই সাইফন সাধারণত দুটো অসমান বাহুযুক্ত উল্টানো ইউ আকৃতির কাচের নল হয়। তো এই সাইফন ক্রিয়ার কিছু শর্ত আছে। তো তার আগে সাইফনের যে নীতিতে কাজ করে সেটা আমরা একটু বলি, যে সাইফনের কার্যপ্রণালীটা কি। সেক্ষেত্রে আমরা দেখব, যদি একটা পাত্রে উল্টানো ইউ আকৃতির মতো, এটা H1 উচ্চতা, এটা H2 উচ্চতা, না দুটো অসমান বাহু বিশিষ্ট একটা উল্টানো ইউ আকৃতি। এটা একটু ছোট, আর এটা একটু বড় হবে। এখানে যে চাপ ধরে নিলাম এটা A বিন্দু থেকে B বিন্দু, A বিন্দুতে চাপ নির্ণয় কত হবে, A বিন্দুতে চাপ হবে বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস এই উচ্চতার যে চাপ H1 রো G, এটা হচ্ছে A বিন্দুতে। আর B বিন্দুতে কত হবে, বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস H2 রো G। এইবার স্বাভাবিকভাবে এই দুটোর ডিফারেন্স কত, যদি A বিন্দু এবং B বিন্দুর চাপ যদি আমরা ডিফারেন্স করি, তাহলে আমরা দেখতে পাবো H এখানে আছে P0 H1 রো G, P0 H2 রো G। তাহলে এই দুটো চাপের পার্থক্য হবে, এখানে করছি আমরা H2 H1 রো G। এখানে একটা জিনিস আমরা দেখতে পারি, এখানকার চাপটা আমরা ধরলাম PA, এটা হচ্ছে PB, তাহলে PA PB ইকুয়াল টু দিস, এটা হচ্ছে PB ইকুয়াল টু। তাহলে এখানে আমরা দেখতে পাবো H2 গ্রেটার দ্যান H1, অর্থাৎ PA গ্রেটার দ্যান PB। তাহলে এখানকার চাপ বেশি, এই P বিন্দুতে চাপ হচ্ছে কম, তাহলে স্বাভাবিকভাবে এখানে বেশি চাপ থেকে কম চাপের দিকে তরল প্রবাহিত হবে। এবার যখন এই তরলটা এখানে প্রবাহিত হবে, তখন এখানে কি হবে, চাপ কমে যাবে, তখন এদিক থেকে চাপ দিয়ে তরলটাকে উপরে উঠিয়ে দেবে, যার ফলে এখান থেকে একটা ফ্লো সৃষ্টি হবে। এটা হচ্ছে আমাদের, এই ফ্লোটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত H2 ইকুয়াল টু H1 হচ্ছে। এটা একটা কিন্তু সাইফনের শর্ত, যে ফ্লোটা ততক্ষণই চলবে যতক্ষণ পর্যন্ত H2 ইকুয়াল টু H1 হচ্ছে। এখানে আরেকটা জিনিস আমরা দেখি, সাইফন ক্রিয়া কিন্তু যদি পারস্তম্ভের উচ্চতা সমান হতে হবে, অর্থাৎ যে তরলটা আমরা ব্যবহার করব, যদি আমরা এখানে জল ব্যবহার করি, এই কাঠের নলটা কিন্তু 10 মিটারের লম্বা হলে হবে না, 10 মিটার থেকে ছোট হতে হবে। তাহলে সেটা আমাদেরকে একটা খেয়াল রাখতে হবে। আর সাইফন হচ্ছে একমাত্রিক প্রক্রিয়া, ও উপর থেকে জলকে নিচে
কোনো পাত্রে নামছে কিন্তু নিচ থেকে আবার উপরে তুলতে পারবে না। সাইফন কিন্তু বায়ু সংস্থানে কাজ করতে পারে না, কারণ হচ্ছে বায়ুর চাপের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে এই জিনিসগুলো আমরা সাইফন ফিল্টারে কিন্তু আমরা করবো। সাইফন ফিল্টারের ব্যবহার যদি আমরা জানতে চাই তাহলে কি জানবো? আর সাইফন ফিল্টারের ব্যবহার আমরা সাধারণত দেখবে বাড়িতে আমরা কোনো সময় কোনো বড় তেলের ট্যাঙ্কার থেকে হয়তো ছোট পাত্রে তেল ঢালবো, তখন দেখবে আমরা একটা নল ব্যবহার করি। এই পদ্ধতিতে তেল সহজেই ঢালতে পারি। বিভিন্ন পেট্রোল পাম্পে এই পদ্ধতিতে ব্যবহার করা হয়। তারপরে যে ফ্ল্যাশগুলো ব্যবহার করা হয় বাথরুমে, বিভিন্ন রকম ফ্ল্যাশ হয়, ফ্লাক্স যেগুলোকে বলে, সেই সমস্ত ফ্ল্যাশগুলোতেও আমরা এই সাইফন ক্রিয়া নিচে দেখতে পাই। তাহলে এটা আমাদের প্রবাহ সম্পর্কে যে চাপ হাত আলোচনা ছিল সেটা সম্পূর্ণ হলো। এরপরে আসবো আমরা হচ্ছে আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসের নীতিতে কি বলেছে? আর্কিমিডিসের নীতিতে আমরা দেখবো, আর্কিমিডিসের নীতি জানার আগে আমরা একটা শব্দ জানবো, সেটা হচ্ছে প্লবতা। তোমরা দেখেছো যদি আমরা কোনো লোহার কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চাই তাহলে দেখবো অনেক ভারী লাগছে। সেই জিনিসটা যদি জলের মধ্যে দিয়ে নিয়ে যায় তাহলে খুব সহজেই নিয়ে যাওয়া যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। সেটা কেন হয়? তার কারণ হলো যদি তরলের মধ্যে কোনো আংশিক বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে ডোবানো যায় তাহলে দেখবো যে তার ওজনের একটা আপাত হ্রাস ঘটে। এই আপাত হ্রাসটা কেন হচ্ছে? কারণ একটা বস্তু যখনই থাকবে তার একটা কি আছে, ওজনের জন্য নিম্নমুখী বল কাজ করে। যখন আমরা তরলের মধ্যে রাখি বস্তুটাকে, তখন এই তরল একটা ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করে। এই ঊর্ধ্বমুখী ঘাতকে বলা হয় হচ্ছে প্লবতা। তো স্বাভাবিক দুটো বিপরীত দিকে হওয়ার জন্য ওজনে কি হবে, কিছুটা হ্রাস পাবে। তো সেই ওজনের আপাত হ্রাসের জন্য আমরা তাকে হালকা বলে মনে করি। তো আর্কিমিডিস যে নীতি দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে কোনো বস্তুকে যদি কোনো তরল পদার্থের মধ্যে বা তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত করি তাহলে সেই বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে এবং এই আপাত হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। তাহলে এর মাধ্যমে কি বোঝা যায়? যদি আমরা কোনো বস্তুকে তরলের মধ্যে রাখি তাহলে দেখবে সেই বস্তুর উপর তরল সবসময় সমান দিকে চাপ প্রয়োগ করে। একটা ঘনত্ব যদি আমরা কল্পনা করি তাহলে দেখো পাশাপাশি দুটো তলের মধ্যে সবসময় সমান এবং বিপরীতমুখী বল কাজ করছে, যার জন্য এর কিন্তু মোট বল শূন্য হচ্ছে। কিন্তু উপরের লেভেল এবং নিচের স্তর যদি করি তাহলে দেখবে উচ্চতার ডিফারেন্স হচ্ছে। এটা যদি h1 উচ্চতা হয়, এটা হচ্ছে এই তলটা h2 উচ্চতার, তাহলে এই দুটোর মধ্যে উচ্চতার পার্থক্য সমান। তাহলে এই বরাবর যে চাপ হবে এবং এই h2 উচ্চতার তরলের জন্য যে ঘাত হবে সেটা হচ্ছে দুটো আলাদা। তাহলে এই h1 এর যদি আমরা h1 এর জন্য তরলের যে হবে সেটা হচ্ছে h1 রো g, আর h2 এর জন্য যেটা হবে সেটা হচ্ছে h2 রো g। তাহলে এই দুটোর ডিফারেন্স হচ্ছে h2 মাইনাস h1। আচ্ছা, এইখান থেকে আমরা দেখতে পাই এই বস্তুর যে আয়তন হবে তাদের একটা এখান থেকে আমরা খুব সহজেই প্লবতা যে যে বিষয়ের উপর নির্ভর করে সেগুলো হলো উচ্চতা h, v, ঘন রো আর হচ্ছে g। সরি, প্লবতা হচ্ছে সেই বস্তুর আয়তন, ঘনত্ব এবং হচ্ছে g, এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে প্লবতা। আচ্ছা, আর্কিমিডিসের নীতি আমরা হলো এখান থেকে ভাষণ এবং নিমজ্জনের শর্তটা আমরা একটু জেনে নিই। ভাষণ এবং নিমজ্জন অর্থাৎ বস্তু কখন ভেসে থাকবে, কখন বস্তু ডুবে যাবে। কোনো বস্তু যখন তরলে নিমজ্জিত করা হয় তখন তার নিম্নমুখী যে ওজন সেটা হচ্ছে w, আর ঊর্ধ্বমুখী যে প্লবতা সেটা w1, অর্থাৎ w গ্রেটার দ্যান w1 হলে তখন বস্তুটি পুরোপুরিভাবে ডুবে যাবে এবং w ইকুয়াল টু w1 হলে সেক্ষেত্রে বস্তুটি ভেসে থাকবে তরলের মধ্যে। আর w লেস দ্যান w1 হলে সেই ক্ষেত্রে যে ঊর্ধ্বমুখী যে প্লবতা সেই প্লবতা বস্তুটিকে উপরে ঠেলতে থাকবে, ঠেলতে ঠেলতে যতক্ষণ পর্যন্ত w ইকুয়াল টু w1 হবে সেই উচ্চতায় এসে ও ভাসতে থাকবে। এখান থেকে ভাষণ এবং নিমজ্জনের শর্ত আমরা বুঝতে পারি।
শিখলাম। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমাদের প্রশ্ন এখান থেকে পাঠাতে পারো, তাতে আমরা সমস্ত উত্তর করে দিতে পারবো। থ্যাংক ইউ।